নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। হাজির হয়ে গেলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী উপন্যাসের শচীন্দ্র বক্তার প্রথম অধ্যায় নিয়ে। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে যারা নতুন বন্ধুরা আমার গল্প শুনছো আর এখনও আমার চ্যানেলের সদস্য হওনি, শিগগিরই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। লাইক করবে আর কমেন্ট করবে তোমাদের মতামত, আর শেয়ার করবে কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। তো চলো শুরু করা যাক। এই ভার আমার ওপর দেওয়া হয়েছে। রজনীর জীবনচিত্রের এই অংশ আমাকে লিখতে হবে। আমি লিখব। আমি রজনীর বিয়ের সব উদ্যোগ করছিলাম, কিন্তু বিয়ের দিন সকালে শুনলাম রজনী পালিয়েছে। অনেক অনুসন্ধান করলাম, তবু পেলাম না। কেউ কেউ বললে সে ভ্রষ্টা। আমি কিন্তু বিশ্বাস করলাম না। আমি তাকে অনেকবার দেখেছি। শপথ করতে পারি সে কখনো ভ্রষ্টা হতে পারে না। তবে এ কথা সত্য হতে পারে যে সে কাউকে ভালোবেসেছে, তাই বিয়ের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তাই বা কেমন করে হয়? চোখে সে দেখতে পায় না, কোন ভরসায় সে বাড়ি ছেড়ে পালাবে? তারপর অন্ধকে ভালোই বা বাসবে কি? খোঁজ খবর নিয়ে জানলাম সে রাত্রি থেকে রজনী অদৃশ্য হয়েছে, সেই রাত্রি থেকে হীরালালও অদৃশ্য হয়েছে। সবাই বলতে লাগলো হীরালালের সঙ্গে সে কুলত্যাগ করে গেছে। অগত্যা আমি এই সিদ্ধান্ত করলাম যে হীরালাল রজনীকে ফাঁকি দিয়ে ভুলিয়ে নিয়ে চলে গেছে। রজনী পরমা সুন্দরী, এমন লোক নেই যে তার রূপে মুগ্ধ হয়েছে। হীরালাল তাকে বঞ্চনা করেছে। অন্ধকে বঞ্চনা করা বড় সহজ। কিছুদিন পরে হীরালালকে দেখলাম। আমি তাকে বললাম, তুমি রজনীর খবর কিছু জানো? সে বললে, কি করব, প্রমাণ নেই, কাজে নালিশ মোকদ্দমা হতে পারে না। আমার দাদাকে বললাম। দাদা বললেন, রাস্কেলকে মার। কিন্তু মেরে কি হবে? আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিতে আরম্ভ করলাম। যে রজনীর সন্ধান দেবে তাকে পুরস্কার দেব ঘোষণা করলাম। কিছু ফল হলো না। অবশেষে রামচন্দ্র দাসের কাছে শুনতে পেলাম যে রজনীকে পাওয়া গেছে। কিন্তু রামচন্দ্র দাস এ বিষয়ে আমাদের সঙ্গে বড় চমৎকার ব্যবহার করতে লাগলো। রজনীকে কোথায় পাওয়া গেল, কি করে পাওয়া গেল তা কিছুই বললে না। আমরা অনেক জিজ্ঞাসা করলাম, কিছুতেই কোনো কথা বের করতে পারলাম না। সে কেনই বা গৃহত্যাগ করে গিয়েছিল তাও জিজ্ঞাসা করলাম, তাও বললে না। তার স্ত্রীও ঠিক তেমনই, সূচের মতো লোকের মনের ভেতরে প্রবেশ করে, কিন্তু তার কাছ থেকে কোনো কথা বের করতে পারে না। রজনী স্বয়ং আর আমাদের বাড়িতে আসতো না। কেন আসতো না তাও কিন্তু জানতে পারলাম না। শেষে রামচন্দ্র ও তার স্ত্রী আমার বাড়ি আসা পরিত্যাগ করলেন। ছোটো মা কিন্তু দুঃখিত হয়ে তাদের অনুসন্ধানে লোক পাঠালেন। লোক ফিরে এসে বললে যে তারা সপরিবারে অন্যত্র উঠে গেছে, তার কোনো ঠিকানা করতে পারলাম না। এর 1 মাস পরে একজন ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি এসে নিজের পরিচয় দিলেন। আমার নিবাস কলকাতায় নয়, আমার নাম অমরনাথ ঘোষ, আমার নিবাস শান্তিপুর। তখন আমি তার সঙ্গে কথোপকথন শুরু করলাম। কী জন্য তিনি এসেছিলেন আমি তাকে হঠাৎ জিজ্ঞাসা করতে পারলাম না। তিনিও প্রথমে কিছু বললেন না। কথাবার্তায় একটু অবসর পেয়ে তিনি আমার টেবিলের ওপরে রাখা শেক্সপিয়ারের পাতা উল্টাতে লাগলেন। ততক্ষণে আমি অমরনাথকে দেখে নিতে লাগলাম। অমরনাথ দেখতে সুপুরুষ, বেশভূষে পরিপাট্যের বাড়াবাড়ি নেই, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তার কথা বলার ভঙ্গি বড় মনোহর, কণ্ঠ অতি সুমধুর। দেখে বুঝলাম লোকটি অতি সুচতুর। শেক্সপিয়ারের পাতা উল্টানো শেষ হলে অমরনাথ নিজে প্রয়োজনের কথা কিন্তু না বলে বইয়ের কবিতাগুলো সমালোচনা শুরু করলেন। আমাদের বুঝিয়ে দিলেন যে কথার দ্বারা চিত্রিত হয়েছে তাকে আবার ছবি দিয়ে চিত্রিত করার চেষ্টা ধৃষ্টতার কাজ। সে চিত্র কখনোই সম্পূর্ণ হতে পারে না, এবং এসব চিত্র সম্পূর্ণ নয়। তেজডেমনা চিত্র দেখে বলেন, আপনি এই চিত্রে ধৈর্য, মাধুর্য, নম্রতা পাবেন, কিন্তু ধৈর্যের সহিত যে সাহস কই, নম্রতার সঙ্গে সে সতীত্বের অহংকার কই। জুলিয়েটের মূর্তি দেখিয়ে বললেন,
এটি একটি নবযুবতীর মূর্তি বটে, কিন্তু এতে জুলিয়েটের নবযৌবনের অদমনীয় চাঞ্চল্য কোথায়? অমরনাথ এইভাবে কত কথাই না বলতে লাগলেন। শেক্সপিয়ারের নায়িকাদের থেকে শকুন্তলা, সীতা, কাদম্বরী, বাগদত্তা, রুক্মিণী, সত্যভামা প্রভৃতি এসে পড়ল। অমরনাথ একে একে তাদের চরিত্রের বিশ্লেষণ করলেন। প্রাচীন সাহিত্যের কথায় ক্রমে প্রাচীন ইতিহাসের কথা এসে পড়ল। আমি মুগ্ধ হয়ে আসল কথা ভুলে গেলাম। বেলা গেল দেখে অমরনাথ বললেন, মশাইকে আর বিরক্ত করব না, যে জন্য এসেছিলাম তা এখনও বলা হয়নি। রামচন্দ্র দাস যে আপনাদের ফুল বেচত, তার কি একটা কন্যা আছে? আমি বললাম, আছে বোধহয়। অমরনাথ ঈষৎ হেসে বললেন, বোধহয় না, সে আছে। আমি তাকে বিবাহ করব ঠিক করেছি। আমি অবাক হলাম। অমরনাথ বলতে লাগলেন, আমি রামচন্দ্রের কাছে কথা বলতে গিয়েছিলাম। তাকে বলা হয়েছে এখন আপনার সঙ্গে একটা কথা আছে। যে কথা বলবো তা মশাইয়ের পিতার কাছে বলাই আমার উচিত, কেননা তিনি কর্তা। কিন্তু আমি যা বলবো তাতে আপনাদের রাগ করবার কথা। আপনি সবচেয়ে স্ত্রী স্বভাবের এক ধর্মজ্ঞ, তাই আপনাকে বলছি। আমি বললাম, কি কথা বলুন। রজনীর কিছু বিষয় আছে। সে কি? সে তো রামচন্দ্রের কন্যা, রামচন্দ্রের পালিত কন্যা মাত্র। তবে সে কার কন্যা? কোথায় বিষয় পেলে? আপনারা যে সম্পত্তি ভোগ করছেন তা রজনীর। রজনী মনোহর দাসের ভাতৃকন্যা। প্রথমে একবার চমকে উঠলাম, তারপর বুঝলাম যে কোনো এক জুয়াচোরের হাতে পড়েছি। প্রকাশ্যে উচ্চ হাস্য করে বললাম, মশাইকে নিষ্কর্মা লোক বলে মনে হচ্ছে। আমার অনেক কাজ আছে, এখন আপনার সঙ্গে আমার রহস্য। অবসর নেই, আপনি বাড়ি যান। অমরনাথ বললেন, তবে উকিলের মুখে সংবাদ শুনবেন? নমস্কার। শেষ হলো শচীন্দ্র বক্তার প্রথম অধ্যায়। খুব শীঘ্রই নিয়ে আসবো দ্বিতীয় অধ্যায়।